আমার স্ক্রিনটা কি দেখা যায়, মোবাইল স্ক্রিনটা? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, আরেকবার একটু ক্রস চেক করে নিই যে কারোটা পেন্ডিং হয়ে আছে কিনা। 1 2 4 5 6, দুইজন মিস পড়ে গেছে এখনো। আর 1 2 মিনিট একটু ওয়েট করে দেখি, হ্যাঁ? মানে একটু আগে 8 জন ছিল, সেই 8 জন আসলে নাই এখন। সবাই কাইন্ডলি মাইক্রোফোনটা অফ রাখি, হ্যাঁ? মানে ফোন থেকে কন্ট্রোল করতে গেলে একটু ডিফিকাল্ট হয়ে যায়, বাবা মিউট করে দেওয়া। আর ইন্টারাপ্ট হলে একটু রেকর্ডিং এর ক্ষেত্রে প্রবলেম, প্যারালালি। এটা যদি গুগল মিটে হতো না, সবচেয়ে সুবিধা হতো এই জায়গাটাতে, আমাদের এই টাইম বাউন্ডিংসটা থাকতো না। তখন দেখছে একটা না আমরা লং টাইম কথা বলে ক্লাসগুলো কন্টিনিউ করতে পারতাম। এখন যেমন একটা হেডেক আছে যে 40 মিনিটের মধ্যে কমপ্লিট না করলে এটা আবার মিটিংটা কুইট হয়ে যাবে। আচ্ছা, সমস্যা নাই। আমাদের যতটুকু স্কোপ আছে আমরা সবার সর্বোচ্চ স্কোপটা ইউজ করব, যার যে স্কোপটা আছে। দ্যাটস ওয়াই আমরা ফোনে কোড করব। মানে আমরা যারা আছি, আমরা নর্মালি কিন্তু ফোনে কোড করি না। আমরা যারা আছি, আমরা যারা ডিজাইনে যারা কাজ করি, তারা পিসিতে ফটোশপ, ইলাস্ট্রেটর এই টাইপের সফটওয়্যারগুলো আমরা ইউজ করি পিসিতে। আর যে ডেভেলপার আছে, বিভিন্ন রকম ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট যেগুলো আছে সেগুলো ইউজ করে পিসিতে। আমি নিজেও কোড করি বা আমার প্র্যাকটিস যা আছে সব পুরো পিসিতে। আর ফোনটা মেইনলি ফোকাস করা হচ্ছে, যেহেতু অনেকের কাছে পিসি থাকবে না, কিন্তু এই মানে এখন যে স্কিলটা গ্যাদার হবে তার, সেটা সে কম্পিউটারের কাছে গেলেও সেম, মানে তার নলেজটা সে ইউটিলাইজ করতে হবে। এমন না যে আমি ফোনে প্রোগ্রামিংটা করলাম, ফোনে সি প্রোগ্রামটা দেখতে একরকম হবে, কম্পিউটারে গেলে বা পিসিতে যদি আমি ইউজ করি সেক্ষেত্রে ডিফারেন্ট হবে, এরকমটা না আসলে। লজিক সব জায়গায় সেম, এ টু জেড সেম, কোনো ডিফারেন্স নেই। তাহলে আমরা শুরু করতে পারি, হ্যাঁ? সবাই তোমার স্ক্রিনটা ক্লিয়ার দেখতে পাচ্ছি? কেউ একজন রেসপন্স করতে পারো? জি ভাইয়া, দেখা যায়। আচ্ছা, ঠিক আছে। এবার দেখো, খেয়াল করতে পারবেন আমার আর ফোনের হোম স্ক্রিনটাতে একটা অ্যাপ দেখা যাচ্ছে। আমি যে পয়েন্টার দিয়ে দেখাচ্ছি, কোডিং সি। আমার মধ্যে ফুল প্রসেসটা আমরা কমপ্লিট করবো এই কোডিং সি, এই অ্যাপটা দিয়ে। তাহলে আগে অ্যাপটাকে আমরা ওপেন করি। অ্যাপটা ওপেন করার পরে আমরা একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে কথা বলবো, সব আমরা বুঝতে পারবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন এই অ্যাপটা আমরা পাবো কোথায়? আমরা কিন্তু অলরেডি মানে গতদিন দিয়ে রাখছি গ্রুপের মধ্যে, হবে হয়তো কেউ অ্যাপটা ইনস্টল করতে পারছো। আর যার কোডিং সি অ্যাপটা ইনস্টল করতে প্রবলেম হচ্ছে, সে C4 ড্রয়ারটা ইউজ করতে পারো, সমস্যা নেই। কোডিং সিটা হলো বেস্ট, এরপরের অপশনটা হলো ওইটা। আর মোস্ট অফ দ্য কেসেসে আমাদের যতগুলো ডিভাইস আছে আমরা সবগুলোতে টেস্ট করে দেখছি, প্রত্যেকটাতেই কোডিং সি অ্যাপটা চলে। এখন কোনো কারণে যদি কারোটা না চলে, তার জন্য C4 ড্রয়েড, আর C4 ড্রয়েডের জন্য 2টা ফাইল এক্সট্রা ইউজ করা লাগে। আর আমরা যে ফোনে শিখবো এই জন্য আগে থেকে আমরা ছোটখাটো একটা জিনিস বানিয়ে রাখছি তোমাদের জন্য, যেন সহজ হয় রিসোর্স গুলো একসাথে পাওয়ার ক্ষেত্রে। ওইটা একটু দেখে আসি। তো ওইটা আমরা পাবো কোথায় একটু দেখে নিই। দেখো, একটা লিঙ্ক দিয়ে রাখছি, স্ক্রিনশট চাইলে নিতে পারো। আর আমরা লিঙ্কটা আবার দিয়ে দিব। একটা শর্ট একটা লিঙ্ক করা আছে, tinyurl.com/ICT মোবাইল। একটু কম্পেয়ার করে দিই। আমাদের ফর্মে লিঙ্ক ছিল মোবাইল আইসিটি, আর এটা জাস্ট আইসিটি মোবাইল, আর কিছুই না। এটা আমাদের একটা ব্লগ, একটা সাইট আমাদের নিজেদের তৈরি করা ব্লগটা, মানে গুগলের সার্ভিস, এর মধ্যে সাইট টোটাল তৈরি করা হলো আমাদেরও। মানে জাস্ট এটা শর্টে তৈরি করা, যেন শর্টে সবার কাছে আমার তথ্যগুলো পৌঁছাতে পারি। তো এই লিঙ্কে গেলে আমরা কি পাবো একটু দেখে আসি আগে। আমি আমার ব্রাউজার থেকে যাই, ব্রেভ ব্রাউজার থেকে। প্রথমে এই যে স্ক্রিনটা দেখা যায়, ওয়েবসাইটের লিঙ্কটা অনেক বড়, তো learningfrommobile.blogspot.com। আমরা এই ওয়েবসাইটের জন্য কোনো পেমেন্ট করি নাই, এই জন্য লাস্টে blogspot.com আসছে। আস্তে আস্তে যখন তুমি আইটির সাথে মানে ইউজ টু হবা, অনেক কিছু তোমার সামনে ক্লিয়ার হয়ে যাবে, কেন হচ্ছে কেন হচ্ছে না এগুলো। এখানে আমাদের সেই প্রমোশনটা ছিল যে তুমি যে কোর্সের মধ্যে এনরোল করতে পারবা, এটা হলো সেটা। আর আমরা যে শুরু করব তোমাদের এই এই ক্লাসের জন্য, যে মোবাইল দিয়ে কিভাবে প্রোগ্রামিং শেখা শুরু করবে। আমি যে অ্যাপগুলোর কথা বলবো, সেই অ্যাপগুলো আসলে কোথায় পাওয়া যাবে, হতে পারে কেউ টেলিগ্রাম থেকে ডাউনলোড করতে পারছো না বা কোনো কোনো প্রবলেম হচ্ছে,
বা পরে কেউ জয়েন করছে, তো সেক্ষেত্রে আমরা মোবাইল দিয়ে কিভাবে প্রোগ্রামিং শেখা শুরু করবে এই লিঙ্কে যাবো আমরা। আমাদের যে শর্ট লিঙ্কটা দেওয়া ছিল tinyurl.com/ICT mobile, ওই লিঙ্কে গেলে আমাদের এই ওয়েবসাইটে চলে আসবে। এরপর তুমি সহজে এগুলো সব ট্রেস আউট করতে পারবে কোথায় কি আছে না আছে। আর একটু খেয়াল করে দেখো, আমরা লিখে আছি সি প্রোগ্রামিং ক্লাসের সহায়ক ডকুমেন্টস, মানে আমরা এই ক্লাসে যা যা দেখাবো হেল্পিং হ্যান্ড হিসেবে এগুলো কাজে লাগবে আমাদের। আর আমরা আবার সবসময় মাথায় রাখবো যে ভাইয়াদের কাছে এটা আশা করা যাবে না যে এক্সো আইটি কাছে আমরা সব এটুতে সব শিখে ফেলবো, আমাদের কোনো ইফোর্ট দেওয়া লাগবে না, এটা কোনটা হয় না আসলে। তো আমরা তোমাকে শেখাবো কিভাবে সেলফ লার্নিং করতে হয়, কিভাবে আমরা সেলফ লার্নিং করছি, কিভাবে তুমি হাজার হাজার কেন লাখ লাখ ডলারের কোর্স তুমি নিজে করে নিজে মানে আরো স্কিল ডেভেলপ করতে পারবা। কারণ শর্ট টাইমে তুমি কিভাবে স্কিল ডেভেলপ করতে পারবে এগুলো তোমাকে আমি শেখাই দিব আস্তে আস্তে। কিন্তু এটা সব ডিপেন্ড করে তোমার আগ্রহের উপরে। তো প্রোগ্রামিং সম্পর্কে বেশ কিছু তোমার ধারণা দিয়ে ফেলছি আমি, সি প্রোগ্রামিং সম্পর্কে বেশ কিছু কথা বলছি আমরা। আর এই দেখো কোডিং সি অ্যাপটার কথা বলা আছে 2.5 MB, এটা আমাদের অলরেডি টেলিগ্রামে দেওয়া আছে। আর যদি কেউ পিসি দিয়ে কোড করতে চাও যে ভাই আমার পিসিও আছে আমার ফোনও আছে, বাট আমরা মেইনলি ক্লাসগুলো দেখাবো মানে মানে ইনিশিয়াল লেভেলে সবগুলো ফোন থেকে দেখাবো। এরপর শুধু কোডিং বেসে মানে কোড বেসে চলে যাবো, তখন আমরা পিসিতে দেখাবো। ওটার ক্ষেত্রে ফোন আর পিসিতে তুমি কোনো পার্থক্য খুঁজে পাবা না, সমস্যা হবে না। যার পিসি আছে সে চাইলে এই সফটওয়্যারটা ইউজ করতে পারো, কোড ব্লক। এটা ডাউনলোড লিংক দেওয়া আছে। এখন আমরা আবার আমাদের অ্যাপের কাছে ফেরত যাই, যেখানে আমরা কোড করব। একটু খেয়াল করে দেখো যে এখানে বেশ কয়েকটা লাইন লেখা আছে। এখন লাইনগুলো প্রথমে বিদঘুটে মনে হতে পারে আমাদের কাছে। আর আমি কয়েকজন আমাকে বলছিল যে ভাইয়া ক্লাসটা রেকর্ড করে, লাইভ জিনিসটা হয় একরকম, রেকর্ডেড তো অনেক কিছুই পাওয়া যায় ইউটিউবের মধ্যে, অনেক জায়গায় পাওয়া যায়। কিন্তু একটা আছে 1-to-1 বা 1-to-many যে কমিউনিকেশন গুলো, এটা তো আসলে হয় না ওইভাবে। এই জন্য চেষ্টা করা যে এটাতে থাকলে সহজে অনেক কিছু অ্যাডপ্ট করে ফেলা যাবে, কোশ্চেন করা যাবে, এই স্কোপ গুলো থাকবে। আর যেহেতু এটা ক্লাস না, আমি আবার বলেছি এটা যেহেতু কোনো কোর্স না, আমরা একটা গাইডলাইন দিয়ে যাবো, এবার আমরা চুপ করে বসে থাকবো। এবার তোমরা এফোর্ট দিবা, তোমরা এফোর্ট দিয়ে 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 একটা লেভেল পার করে ফেলবা, এরপর প্রয়োজন মতো আমরা আবার একটা সেশন দেখাবো তোমাদেরকে। এই হলো প্যাটার্ন। এখন দেখো 1 নম্বর যে লাইনটা লেখা আছে, হ্যাশ ইনক্লুড stdio.h, এরপর 3 নম্বর লাইন আছে ইন্ট মেইন। আমরা 1 নাম্বার, 3 নাম্বার আর 6 নাম্বার লাইনে যে কোডটা আছে, এটাকে আমরা চোখে না দেখি, না দেখে আমরা, আচ্ছা একজন জয়েন করছে, আমি জাস্ট তাকে পারমিশন দিয়ে দিই। মানে এটা সম্পর্কে আমরা এখন কৌতূহলী বেশি একটা না হই, কারণ এগুলো আমরা যখন আস্তে আস্তে কোড করবো অটোমেটিক আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এখন যদি আমি এটা ভেঙে তোমাকে বলতে চাই তোমার অনেক ডিফিকাল্ট হবে। সাচ এক্সাম্পল আমি দিতে বলি যে সাপোজ কোন একটা গাড়ি, তুমি যেটা গাড়িটা জানো, গাড়িটা একটা বাইকের কথা যদি ধরি, এত সিসির বাইক এটা সেটা, আমি যদি এটা বলি এটা তুমি সহজে বুঝতে পারবা। যদি আমি বলি যে গাড়ির এত সিসির বাইক, ভিতরে ইঞ্জিনটা কিভাবে তৈরি আছে, আমি যদি এটা তোমাকে ভেঙে বলতে চাই, এটা অনেক কষ্টকর হয়ে যাবে না? ঠিক এরকম আমরা কোডটা যেমন আছে আমরা প্রথমে এভাবে ইউজ টু হবো, এরপর আস্তে আস্তে আমরা ভিতরে বিস্তারিত ভেঙে ভেঙে দেখা শুরু করবো, জানা শুরু করব। তো প্রত্যেকটা যখন আমরা মানে বাংলাতে বলো বা ইংরেজিতে যখন আমরা কথা বলি, আমরা একটা গ্রামার বা একটা নির্দিষ্ট একটা প্যাটার্ন আমরা ফলো করি সবসময়। উইদাউট এনি প্যাটার্ন কিন্তু আমরা কথাও বলি না, আবার কোনো লেখাও কিন্তু লিখি না। কেউ যদি ইংলিশে কথা বলতে চায়, সে যদি গ্রামার মেনটেন না করে বা প্রপার ওয়েতে সে যদি কথা না বলে, তাহলে তার কথা কিন্তু বোঝা যাবে না। সিমিলার ওয়েতে যে আমরা যে কমিউনিকেশন করতেছি, আমরা কার সাথে যোগাযোগ করতেছি, এটা একটা মেশিনের সাথে। এখানে আমাদের মোবাইল ফোন, ওখানে তোমার কম্পিউটার, বা ওখানে তোমার কম্পিউটার, ওখানে তোমার মোবাইল, আমার এখানে কম্পিউটার। আমরা তো আলটিমেটলি মেশিনের সাথে যোগাযোগ করছি। এটা হতে পারে এসির সাথে হতে পারে, এটা হতে পারে ক্যালকুলেটরের সাথে হতে পারে, যে কোনো ডিভাইস হতে পারে। আলটিমেট মেশিনের সাথে আমরা যোগাযোগ করতেছি। তাহলে প্রোগ্রামিং ভাষাটা আমার কেন প্রয়োজন হচ্ছে, এই লেখাগুলো আমার কেন প্রয়োজন, যদি আমি একটু ক্লিয়ার করি। মেশিন আসলে 0 আর 1 ছাড়া কিছু বুঝতে পারে না। যারা আমরা একটু চেক আউট করবো এই বিষয়টা, 0 আর 1 এটা ছাড়া মেশিন আর কিছু বুঝতে পারে না। আর আমরা 0-1 দিয়ে কত কম্বিনেশন আমরা করতে পারবো। আমরা তো বাইনারি সংখ্যাগুলো যারা পড়ছো তারা হবে তো জানো, 0-1-0, 0-0-1-1-0-1-1 এরকম করে তৈরি হয়। তো এইভাবে তুমি কত কথা লিখতে পারবা 1 আর 0 দিয়ে, এটা ডিফিকাল্ট না? যদি তোমাকে লিমিট করে দেওয়া হয় শুধুমাত্র 2টা অক্ষর ইউজ করে তুমি সবকিছু বোঝাতে চাও, এটা অনেক বেশি কঠিন হয়ে যায় না আমাদের কাছে? দ্যাটস ওয়াই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা চলে এসেছে, যে তুমি সহযোগে বোঝাতে পারো। যদি বাস্তব উদাহরণ তুমি যদি জানতে চাও, যেমন ধরো একটা চাইনিজ একটা মানুষ, তুমি চাইনিজ জানো না, তুমি ইংলিশ জানো, কিন্তু সেই চাইনিজ মানুষটা শুধুমাত্র এই চাইনিজ বলতে পারে, আর কোনো ভাষা বলতে পারে না। তো তোমার সাথে যদি কমিউনিকেশন করতে হয়, তাহলে অবশ্যই একটা মিডিয়া মাঝখানে প্রয়োজন, যে তোমার ভাষাটাকে কনভার্ট করে তাকে শোনাবে, আবার তার ভাষাটাকে কনভার্ট করে তোমাকে শোনাবে। তো এই কাজটা করবে কোডিং সি অ্যাপ যেটা আছে, এই কাজটা করবে। আর আমরা যে কোডটা করব এটা হলো একটা প্যাটার্ন, মানে আমাকে সবসময় এই প্যাটার্নেই কোড করতে হবে। যেমন বাংলা গ্রামার, যদি আমি জিজ্ঞেস করি কেন বাংলা গ্রামার এমন হলো, এটা কি প্রশ্ন হতে পারে? যেটা যেমন প্রশ্ন হতে পারে না। যদি কেউ প্রশ্ন করে ইংলিশ গ্রামার কেন এমন হলো,
এই কথা যেমন প্রশ্ন করাটা বোকামি, ঠিক এরকম যে কেন এই কোডটা এরকম দেখতে হলো, কারণ এটা হলো সি, মানে প্রোগ্রামিং সির এটা গ্রামার তুমি মনে করতে পারো। আমি সহজ বোঝার জন্য বলতেছি, এটা একটা স্ট্রাকচার, গঠন, যে এই প্যাটার্নে কোডটা লিখতে হয়। তাহলে আমরা কোড, এই কোডটা রান করে দেখি, যেটা অ্যাজ ইট ইজ, যেটা যেমন ছিল। এখানে একটু উপরে খেয়াল করে দেখো, রান একটা অপশন দেখায়, রান। আমি যেটাতে টাচ করি, তখন ও কম্পাইল করে আমাকে দেখাচ্ছে। দেখো লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড। আমার পয়েন্টে দেখা যাচ্ছে না সবাই? হ্যালো ওয়ার্ল্ড। দেখো কতগুলো লাইন লেখা আছে আমার এখানে, মোট লেখা আছে 7টা লাইন, কিন্তু লেখা দেখাচ্ছে মাত্র হ্যালো ওয়ার্ল্ড। এটাই প্রোগ্রামিং এর মজা, যে তুমি অল্প, মানে কিছু ক্ষেত্রে বেশি কোড করা লাগবে, এখন তো ছোট প্রোগ্রাম, তো এই জন্য বেশি কোড লেখা লাগছে। যখন বড় বড় কাজ করার প্রয়োজন হবে, যেমন এসএসসি রেজাল্ট বা এইচএসসি রেজাল্ট, আমরা ওই কোডগুলোও করব। ওই কোডটা দেখবো তোমার কাছে একদম ছোট মনে হবে, কিন্তু ওই ধরনের কোড সার্ভারে রান করে লাখ লাখ স্টুডেন্টের রেজাল্ট দিয়ে দিচ্ছে তারা, কিন্তু কোডটা ছোট। সেই ছোট কোডটা কাজ করে লাখ লাখ মানুষের তাকে সার্ভিস দিচ্ছে। এখন যদি আমি অন্য কোনো কিছু লেখা দেখাতে চাই, সাপোজ আমি হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় আমি এটা কেটে দিব, কেটে দিয়ে আমাদের যে টিমের নাম, আমি টিমের নামটা যদি আমরা এখানে মেনশন করি, এক্সরবাইট। আচ্ছা, আমরা খেয়াল করতে পারছি প্রিন্টএফ একটা লেখা আছে, এরপর ডাবল কোট। ডাবল কোট তো আমরা সবাই চিনি, এই যে সিঙ্গেল কোট, ডাবল কোট। এই ডাবল কোটের মধ্যে যে লেখাটা থাকবে এটাই শুধুমাত্র দেখাবে, এর আশপাশে যা আছে তা এখন আমাকে দেখাবে না। আমি যদি আবার রানে টাচ করি, দেখো কম্পাইল হওয়ার পরে উপরে দেখাচ্ছে এক্সরবাইট। আমরা একটু হলে ক্লিয়ার হয়ে গেলাম যে যদি কোনো কিছু আমার স্ক্রিনে দেখানোর প্রয়োজন হয়, তাহলে প্রিন্টএফ এর মধ্যে যে ডাবল কোট আছে এর মধ্যে লিখলে এটা লেখা আমাকে দেখাবে। আচ্ছা, তাহলে আমরা একটা কোড কপি করে নিয়ে আসি আমাদের ওয়েবসাইট থেকে। স্যাম্পল দুই একটা কোড আমরা রাখছি, যাতে তোমার বুঝতে সহজ হয়। যেহেতু এটা আমরা অলরেডি করে ফেলছি, দেখো এই কোডটা এই প্যাটার্নের। তাহলে নিচে যাতে আমরা যাই, দ্বিতীয় কোড দেখো লেখা আছে, আমরা প্রেস এন্ড হোল্ড করলাম, আমরা সবাই কপি করতে পারি, এটা নিয়ে বলার কিছু নাই। আমরা কপি করে নিলাম ফুল কোড, যেন কোনো একটা অক্ষর যেন বাদ না যায়। কপি করলাম, একটু খেয়াল করে দেখো, আমি একটা সতর্কীকরণ একটা লেখা দিয়ে রাখছি আগেই। মনে রাখবে, কোড কপি করে পেস্ট করার সময় পেস্ট অ্যাজ প্লেন টেক্সট এটা যেন সিলেক্ট করা হয় পেস্ট করার ক্ষেত্রে। একটু মার্ক করে রাখতে বিষয়টা, নর্মাল পেস্ট করবো না আমরা। তাহলে আমরা কোড এডিটরের কাছে চললাম, এখন আমি কোডটা কেটে দিব। নর্মালি আমি যদি ব্যাক স্পেস প্রেস করে কাটতে চাই অনেক সময় লাগবে যদি কোড বড় হয়, তো এখানে আমরা শর্টকাট ইউজ করবো। আচ্ছা, প্রেস অ্যান্ড হোল্ড করলাম, এবার সিলেক্ট অল করলাম, সব সিলেক্ট হয়ে গেল। এখন আমরা কেটে দিলাম, তাহলে কোডটা আমার কাটা শেষ। এবার আমি আমার যে কোডটা কপি করে আনছি আমাদের ওয়েবসাইট থেকে, সেটাকে পেস্ট করে দেখবো। প্রেস অ্যান্ড হোল্ড করলাম, এই যে পেস্ট অ্যাজ প্লেন টেক্সট আমরা দেখতে পাচ্ছি, এটাতে আমরা টাচ করব। দেখো আমার কপি করা কোডটা অলরেডি চলে এসেছে এখানে। এবার আমি রান করি, দেখো রান করলাম, লেখাটা কি দেখায়, হাই আই এম মাহমুদ, আই এম ফ্রম পাবনা। মানে কারেন্টলি আমি এখন পাবনাতে আছি, আমার জব লোকেশন পাবনা, দ্যাটস ওয়াই আমি এটা লিখে রাখছিলাম যে আই এম ফ্রম পাবনা। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখো, এখানে লাইন হয়েছে কিন্তু দুইটা। খেয়াল করো সবাই, যে হাই আই এম মাহমুদ এটা একটা লাইন, আর আই এম ফ্রম পাবনা এটা একটা লাইন হলো। কিন্তু আমি যদি কোডে যদি ব্যাক করি, ব্যাক প্রেস করে দেখো 4 নাম্বার লাইন যেটা আছে আমাকে দেখায় 4 নাম্বার লাইন। খেয়াল করে দেখো, টোটাল লেখাটা আমার একটা লাইনের মধ্যে আছে না? এখন একটা লাইনের মধ্যে আছে, ও কিভাবে লেখাটাকে সেপারেট করে ফেললো, দুইটা লাইনে নিয়ে চলে গেল। এই কাজটা করছে, একটু খেয়াল করে দেখো, আমি এখন কার্সরটা যেখানে রাখছি, এই যে দেখা যায় স্ল্যাশ এন। এই স্ল্যাশ এন বলতে এখানে নিউ লাইন বোঝাই, বা তুমি মনে করতে পারো মোবাইলে আমরা যে টাইপ করার সময় ইন্টার প্রেস করি, সেম সেম জিনিসটা। আচ্ছা, আমি তাহলে কেটে দিলাম, তোমাকে টেস্ট করে দেখাই। আমি স্ল্যাশ এনটা কেটে দিয়ে কোডটা আমি আরেকবার রান করি, রান করলাম, দেখো তো এবার কি দেখা যায়, হাই আই এম মাহমুদ, আই এম ফ্রম পাবনা। মানে এই মাহমুদ ওয়ার্ডটার পরে যে একটা মানে ইন্টার হতো, সেই ইন্টারটা কিন্তু আর হয়নি। তাহলে স্ল্যাশ এন যে আসলে এভাবে কাজ করে আমরা একটু এক্সাম্পল দেখে নিই। আমি তাহলে মাহমুদ শব্দটার আগে স্ল্যাশ এন দিই। এবার দেখো একটু ভালো করে খেয়াল করে, কোডিং সিটা কেন আমি এত সাজেস্ট করতেছি। কোডিং সিতে দেখবে যে বেশ অনেক, মানে তোমার যেটা কোডিং করতে, মানে কোড করার ক্ষেত্রে অনেক বেশি প্রয়োজন হবে ডাবল কোড, সেমিক্লোন, স্ল্যাশ এন্ড, সাথে দেখো পাশে আরো কিছু আছে। এই একটা দেখছো আমার কিবোর্ডের উপর এক্সট্রা 2টা লাইন যোগ হয়ে গেছে, এটা হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করবে। C4 ড্রয়েডে এটা পাওয়া যাবে না, বা অন্য কোনো এডিটর, আমি বেশ কয়েকটা এডিটর ঘাটাঘাটি করার পর এটাকে বেস্ট মনে হয়েছে আমার কাছে, সব সাইড থেকে ফোনে কোড করার জন্য বেস্ট। এখন যদি স্ল্যাশ এনটা লিখি, দেখো উপরে যে 2টা কালো বার আছে, কালো যে লাইনটা, সেকেন্ড লাইনটা, এই যে স্ল্যাশ সমান চিহ্নের পরেরটা স্ল্যাশ এন দিলাম, স্ল্যাশ এন। এখন যদি আমি রান টাচ করি, তা দেখবা ঠিক মাহমুদ শব্দের আগে যে ইন্টার পরে পরের লাইনে চলে গেছে। তা আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি যে যখনই স্ল্যাশ এনটা সে পেলো, পাওয়ার পর অটোমেটিক সে পরের লাইনে চলে গেল। আমরা আবার ব্যাক করলাম,
ব্যাক করার পরে এখন যে স্ল্যাশ এনটা আমি আরো একটা জায়গায় ইউজ করি, আমি সাপোজ আই এম, এরপর আমি একটা ইউজ করলাম স্ল্যাশ এন। আমি কোডটা আবার রান করি, খেয়াল করে দেখো যেখানে আমি স্ল্যাশ এন ইউজ করলাম সেখান থেকে লাইনটা সেপারেট হয়ে গেল। যদিও কোডের মধ্যে একটা লাইন লেখা আছে, এরপরে কিন্তু সেপারেট হয়ে গেল 3টা লাইনে। এবার আমি কেটে দিই, আগের অবস্থায় ফেরত নিয়ে চলে আসি। এটা কেটে দিলাম, আই এম, স্ল্যাশটা আসলে দেওয়া দরকার, আই এম মাহমুদ, আই এম ফ্রম যেখানে আছে আমি এখানে স্ল্যাশ এনটা দিয়ে দিলাম, দিয়ে রান করলাম। এখন কোডটা আগের অবস্থায় চলে আসলো। তো সবাই এতটুকু দেখতে পারছি আমরা। আমি আরেকটু বলে নিই এটা সম্পর্কে। দেখো আমাকে কিভাবে হেল্প করবে কোডিং সি অ্যাপটা, একটু খেয়াল করে দেখো। এই যে এখানে কয়েকটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, আমার পয়েন্টার যেখানে আছে দেখো অ্যারো, ওপর নিচে ডান বাম। এটা কম্পিউটার কিবোর্ডে এই বাটনগুলো সাধারণত থাকে। আর আমরা যদি ওপর নিচে বা ডান বামে সরতে চেষ্টা করি, সেক্ষেত্রে আমাদের বারবার মানে টাচ করার প্রয়োজন হবে। আর টাচ করে বারবার এক্সাক্ট পজিশনে যাওয়াটা একটু ডিফিকাল্ট, তাই বোর ফিল হবে। দ্যাটস ওয়াই এটা অনেক কাজের। এই দেখো আমি উপরে চলে যাচ্ছি, এখানে প্রেস করলাম উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে। আমি যদি স্ক্রিনে টাচ করি নাই, এই যে মানে টাচ করে পয়েন্টারটা সেট করি নাই, এই অ্যারো দিয়ে আমি মুভ করাচ্ছি, তাহলে এই চারটা বেশ আমাকে হেল্প করবে। আর এই যে গোল একটা চিহ্ন দেওয়া আছে না, এটা আরো অনেক কাজের। সাপোজ আমি কোন একটা আমি রিটার্ন জিরোটা আমি ভুল করে কেটে ফেলছি, আমি ব্যাক স্পেস দিয়ে কেটে ফেললাম, একটু খেয়াল করে দেখো আমার ভুল হয়ে গেছে, ওহো আমি এটা কেটে ফেলছি। তো আমি এটা ব্যাক করবো কিভাবে? এই ব্যাক করার জন্য আমরা এটাকে বলি আনডু বাটন। আমার এটা তোমাদের এটা মনে রাখার কোনো দরকার নেই, জাস্ট তুমি জানলেই হবে। আমাদের ফোকাসিং পয়েন্ট হলো আরেকটা। আচ্ছা, এবার আমরা এটাতে টাচ করলাম, দেখো রিটার্ন চলে এসেছে, আবার প্রেস করলাম রিটার্ন জিরো চলে এসেছে। তাহলে আমি যদি ইনকেস ভুল করে কেটে ফেলি, তাহলে আমি ফেরত নিয়ে আসতে পারবো। এবার যদি মনে হয় যে না আমার ভুল না, ওটা ঠিকই ছিল, তাহলে মুছে ফেলতে হবে বা আগে লেখাটা ফেরত আনতে হবে, তাহলে আমি এটা প্রেস করলে দেখো রিডু এটাকে বলে, আনডু রিডু, এটা বেশ হেল্প করে কাজে। আচ্ছা, এতটুকু যা আমরা দেখালাম, এই সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে এই বিষয়গুলো নিয়ে, এখন একটু মানে কোশ্চেন করতে পারো, তারপর আমরা নেক্সট স্টেজে চলে যাব। ফ্লোর ওপেন, হ্যাঁ, যে কোনো প্রশ্ন করতে পারো। হ্যালো, কারো কি কোনো প্রশ্ন নাই? প্রশ্ন না থাকে কিন্তু দুইটা মিনিং বোঝায়, এক হলো সবাই সবকিছু বুঝে ফেলছি, অথবা কেউ কিছু বুঝতে পারি নাই। বলে ফেলতে হবে, জড়তা কাটিয়ে বলে ফেলতে হবে, কোনো প্রবলেম নাই। শেখার ক্ষেত্রে আমি নিজে এখন লার্নার, এবং এটা লাইফ এন্ড পর্যন্ত আমি লার্নারই থেকে যাব, শেখা চলতেই থাকবে, কারণ টেকনোলজি আপডেট হতেই থাকবে, আমাদেরকে এগুলো ইউজ টু হতে হবে। কারো কোনো প্রশ্ন নাই? হুম, প্লিজ প্রশ্ন করো, সমস্যা নেই। যে কোনো বুঝতে কোনো প্রবলেম হলো? পরে যে লাইনগুলো লিখবো এগুলো কিভাবে লিখবো? কোনটা? এর পরে যে লাইনগুলো আরো লিখবো আচ্ছা, এগুলো কি আমরা কোনো কিন্তু বলছি আইডিয়া? যে আমি এতটুকু মধ্যে প্রশ্ন করতে বলছি, এতটুকু মধ্যে প্রশ্ন করে আমরা আস্তে আস্তে আগাবো, করতে এতটুকু শেষ নাকি, এটা কেবল স্টার্টিং। মানে এই স্টার্টিং পর্যন্ত বুঝতে কোনো প্রবলেম হলো কিনা, আমরা তো আস্তে আস্তে আগাবো, কেবল শুরু, কেবল কোড আমাদের শুরু। এখনো অনেক বড় বড় না, কোড হবে, আরো বেশি দূর পর্যন্ত চলে যাব। তো এতটুকু হ্যাঁ এই মধ্যে বুঝতে পর্যন্ত কোনো ঠিক প্রবলেম আছে। আছে কিনা? হ্যাঁ, না না, এতটুকু বুঝছি। আচ্ছা, তাহলে আমরা কিন্তু ফার্স্ট কোড করে ফেললাম সি প্রোগ্রামিং এ, যেটা ভার্সিটি লেভেলের মানুষ করে বা এইচএসসি আইসিটি তো অনেকে করে না হবে হয়তো, অনেকে মুখস্থ করে পার করে চলে যায়, আসলে মুখস্থ করার জিনিস না প্রোগ্রামিং। আচ্ছা, আমি একজনের ফিডব্যাক নিয়ে মনে হয় বুঝতে পারলাম যে প্রায় অনেকে বুঝতে পারছে, তাহলে আমরা সামনের দিকে আরেকটু আগাই। এখন আমরা একটা যোগের প্রোগ্রাম করব, যে আমার কোডটা করবে হলো এতটুকু কাজ, যে দুইটা নাম্বারকে যোগ করে দিবে। এটা কিভাবে করা যায়? আমরা রিয়েল লাইফ সিনারিটা বুঝি, কারণ এখানে আমরা ভার্সিটি স্টুডেন্টও আছি, প্যারালি স্কুল কলেজের স্টুডেন্ট আছে। তো আমরা এমন ভাবে জিনিসটা আমরা আসলে ফোকাস করছিলাম যে ক্লাস 6 থেকে 12, যে এরপরে কেউ চায় সে অ্যাটেন্ড করতে পারে, বাস ফোকাসিং পয়েন্ট ছিল তারা। তো আমরা চেষ্টা করবো যে তাদের লেভেল ওয়াইজ আমরা কথা বলার জন্য, যাতে তারা সহজে ক্যাপচার করতে পারে বিষয়গুলো। কিন্তু যিনি সিনিয়র থাকবেন কাইন্ডলি মাইন্ড করবেন না যে আসলে এত স্লো যাচ্ছে কেন, কারণ সবাইকে নিয়ে চলতে হবে তো, আর যদি ফোকাসিং পয়েন্ট তারা ছিল এই কারণে। আচ্ছা, একটু আমরা খেয়াল করি, আমরা রিয়েল লাইফ কিছু সিনারিওতে চলে যাই আগে। এখন যদি রিয়েল লাইফ একটা সিনারিও আমি কল্পনা করি, আমাদের টার্গেট হলো দুইটা নাম্বার যোগ করব, তার আগে বাস্তবতাটা বুঝে নিই। এবার দেখো এর সাথে প্রোগ্রামিংটাকে কিভাবে রিলেট করি, মানে প্রোগ্রামিংটাকে কিভাবে সম্পর্ক করে দিই, তাহলে কোড করতে মজা সহজ হবে। প্রোগ্রামিংটা ফান, আসলে একটা মজার বিষয়, মানে বুঝতে পারলে যে প্রচন্ড মজা লাগবে তোমার। এখন ধরো আমি, আমার কাছে কেউ একটা গ্লাসে মনে করো 7 আপ দিল, এবং আরেকটা গ্লাসে
মনে করো কোক দিল, এই গ্লাসটার নাম মনে করো এ, এই গ্লাসটার নাম মনে করো বি। এখন দুইটা গ্লাসই ফুল, কোনো কারণে আমার মন হলো যে আমি দুইটা মিক্স করে খাবো, ককটেল বানিয়ে 7 আপ আর কোক রেশিও একটা ঠিক করে জাস্ট কালারটা চেঞ্জ করে আমি একটু খাবো। এখন যদি দুইটা গ্লাসই ফুল, আমার কি করা উচিত বলো দেখি? আমি কি একটা গ্লাস আরেকটা গ্লাসে ঢেলে দেখি সব পড়ে যাবে না? তো এক্ষেত্রে আমার কমন সেন্স কি বলে যে আমার সলিউশন হবে আমি আরেকটা গ্লাস নিবো বা আরেকটু বড় গ্লাস নিবো, যেটার মধ্যে দুইটা 7 আপ আর কোক দুইটা মিক্স হতে পারে, এরপর মানে স্পেস থাকবে। তাহলে আমি মনে করলাম আমি আরেকটা পাত্র নিলাম, একটু বড় পাত্র। আচ্ছা, এটার নাম দিলাম আমি সি। এখন আমার কাজ হলো আমি 7 আপ কেউ এর মধ্যে নিলাম, কোক কেউ এর মধ্যে নিলাম, মিক্সড হয়ে গেল আমার এখানে। তাহলে আমি যে ককটেল বা মিক্সড আপ করে খেতে যাচ্ছি সেটা কমপ্লিট হয়ে গেল। আমরা মনে হয় এতটুকু বুঝতে পারছি সবাই যে আমি যখন মিক্সড মানে ককটেল বানাবো তাহলে অবশ্যই আমার হলো 7 আপ যেহেতু নেওয়ার প্রয়োজন, তো 7 আপ নিতে গেলে একটা গ্লাস আমার লাগবে। এটা স্বাভাবিক সেন্সে আসতেছে যে আমি এক গ্লাস 7 আপ নিবো কারোর কাছ থেকে, তাহলে একটা গ্লাস আমাকে আনতে হবে। সেই গ্লাসের মধ্যে আমি 7 আপ রাখলাম, তাহলে আমার কমপ্লিট হলো এতটুকু। এবার আমি কোকও নিয়ে আসবো, তাহলে কোকের জন্য আমার একটা গ্লাস নিতে হবে, সেই গ্লাসের মধ্যে আমি কোক নিলাম। এখন দুইটাকে মিক্সড আপ করবো, তাহলে আমাকে আরেকটা গ্লাস নেওয়ার প্রয়োজন হচ্ছে। আমি আরেকটা গ্লাস নিলাম, নেওয়ার পরে ওই দুইটাকে মিক্সড আপ করলাম। যদি আমরা এটা বুঝে থাকি সহজে, এখন আমরা কোডের কাছে চলে যাব। কোডের ম্যাথমেটিক্যাল টার্মটা আমরা দেখে আসি একবার, আমরা কিভাবে চিন্তা করি। মানে আমরা শেখাবো প্রোগ্রামাররা কিভাবে চিন্তা করে, কিভাবে আসলে কোড করতে হয়। এটা মুখস্থ না আসলে, মানে অনলাইনে কোর্স অ্যাভেলেবল, যে কেউ করতে পারে, বাট একটু বুঝে নিলে তার জন্য সহজ। অনেকে দেখেছে শুধু দেখতে থাকে, তো বোঝাটা কষ্টকর হয়ে যায়। এখন খেয়াল করো, আমরা ধরো 5 আর 2 যোগ করব, 5 + 2। এখন এই দুটো যোগ করবো, আসলে কিভাবে যোগটা হবে আমার? এই 5 কে রাখতে গেলে আমার একটা পাত্র নিতে হবে, কম্পিউটারে একটু মনে করি, হ্যাঁ। এই পাত্র নাম দিলাম আমি এ, এ। আর 2 কে রাখার জন্য আমি আরেকটা পাত্র নিলাম, তার নাম দিলাম হলো বি। এখন এই 5 কে আমার এই পাত্রের মধ্যে নিতে হবে, 2 কে আমার বি পাত্রের মধ্যে নিতে হবে। আচ্ছা, আমি নিয়ে নিলাম 5, 2। এবার আমি যদি যোগ করব, তাহলে আমার আরেকটা পাত্র দরকার, আরেকটা পাত্র নিলাম হলো সি। যোগ করা বলতে আমার কি হচ্ছে, এ যোগ বি, এর মধ্যে 5 আছে, বির মধ্যে 7 আছে, এই 2 আছে, 2 মিলে হলো 7, আলটিমেট 7 হয়ে গেল। এখন দেখো এই সি পাত্রের মধ্যে 7 চলে আসবে। তাহলে আমার কিন্তু প্রয়োজন মতো সবকিছু নেওয়া হলো, যে আমি দুইটা নাম্বারকে যোগ করব। স্বাভাবিক, এর চেয়ে আরো অনেক শর্টে কোড করা যায়। আমরা আজকে স্বাভাবিক প্রসেসে যাই, আগে অ ক খ করে ভালো করে শিখে নিই, পরে গল্প লেখা, বই লেখা এগুলো সব পারবো আমরা আস্তে আস্তে, কিন্তু অ ক খ তো ভালো করে শিখতে হবে। তাহলে 5 আর 2 কে আমি যোগ করতে চাই, তাহলে 5 কে রাখার জন্য আমার একটা পাত্র নেওয়ার প্রয়োজন হবে, এবং 2 কে রাখার জন্য একটা পাত্র নিতে হবে। আর এই দুটোকে আমি যোগ করে উত্তরটা রাখবো সেটা একটা পাত্রতে। এখন এইটাকেই আমরা কোডে কনভার্ট করব। কোডে গেলাম, আমরা একটু খেয়াল করে দেখি রানের পাশে একটা মেনু আছে। যদি মেনু থেকে আমরা রিসেটে টাচ করি, রিসেট, তাহলে টোটাল কোডটা ডিফল্ট হয়ে নতুন অবস্থায় চলে আসবে, হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটা চলে আসবে। আমি যত কোড করি না সব বাদ হয়ে যাবে। দেখো নর্মাল অবস্থায় চলে আসলো। এখন আমরা হ্যালো ওয়ার্ল্ডটা কেটে দিই। আমরা একটু দেখে আসি আরেকবার। আমরা 5 কে নেওয়ার জন্য একটা পাত্র তৈরি করলাম এ, 2 কে নেওয়ার জন্য একটা পাত্র তৈরি করলাম বি। তাহলে একটা পাত্র তৈরি করে আমরা কোডের মধ্যে, এটাকে কোডিং এর ভাষায় বলে ভ্যারিয়েবল। আমরা বোঝার জন্য এটাকে পাত্রই মনে করি, কারণ ওটা আমাদেরকে কেউ জিজ্ঞাসা করবে না, আমরা যদি বুঝতে পারি পরে এটার নাম আমরা সহজে বুঝে চেঞ্জ করে নিলাম, সমস্যা নাই। তাহলে পাত্র তৈরি করতে হয় কিভাবে এটা আমাকে জানতে হবে। যেহেতু আমরা একটা পূর্ণ সংখ্যা রাখবো, পূর্ণ সংখ্যা রাখতে গেলে পূর্ণ সংখ্যা কিছু হলো ইন্টিজার, তাহলে পূর্ণ সংখ্যাটা পাত্র তৈরি করতে হলে ইন্ট লিখতে হয়। এগুলো আস্তে আস্তে মনে থাকবে, মানে কোনো কষ্ট করার কোনো দরকার নেই, আস্তে আস্তে মনে থাকবে সব। তাহলে একটা পাত্র ইন্ট মানে একটা গ্লাস তৈরি হবে, ওর নাম দিব এ। সাধারণত আমরা দেখো যখন বাংলা বা ইংরেজি লিখি, আমরা বাংলা লেখা শেষ করতে একটা দাড়ি দেই, ইংরেজি লেখা শেষ করতে গেলে সাধারণত আমরা ফুল স্টপ দিয়ে শেষ করি, সবসময় ফুল স্টপ দিয়ে শেষ করি, ওখানে বাংলায় দাড়ি দিয়ে। তো কোডের ক্ষেত্রে নর্মাল নর্মাল যে লেখাগুলো আছে, নর্মাল লেখাগুলো বা স্টেটমেন্ট বলে এগুলাকে,
এটা শেষ করতে গেলে সেমিক্লোন দিয়ে শেষ করতে হয়। দেখো যেহেতু সেমিক্লোন বা এন্ড ডাবল কোড এটা নর্মালি আমরা চ্যাটিং এর ক্ষেত্রে ইউজ করি না, আমরা যে ফোনে যারা ব্যবহার করি টাইপ তো আমাদের বেশি হয় চ্যাটিং মেসেজিং যেটা আর কি, এর জন্য বেশি আমাদের ইউজ হয়। এই কোডগুলো আমরা যদি বেশি ইউজ করি না, এই সিম্বল গুলো, এই জন্য এইগুলো দেখো সামনে তোমার দেওয়া আছে। তাহলে উপরে দেখো আছে সেমিক্লোন, আমি সেমিক্লোন টাচ করলাম, তাহলে একটা পাত্র আমার তৈরি হয়ে গেল, পাত্রটার নাম হলো এ। এখন আমি আরেকটা পাত্র তৈরি করতে যাচ্ছি, তাহলে সিমিলার ওয়েতে ইন্ট বি, এটা শেষ করতে গেলে আবার সেমিক্লোন দিব, এটুকু তো আমরা আমাদের ক্লিয়ার। আচ্ছা, পাত্র আমাদের তৈরি করা হয়ে গেল। এখন আমাদের টার্গেট হলো 5কে পাত্রের মধ্যে আমি নিয়ে আসবো, এই পাত্রের মধ্যে। এটা কিভাবে করব? কোডিং এ, প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা পাত্রের মধ্যে আনার সিস্টেম হলো এ দিতে হবে, যে পাত্রের মধ্যে নিব সেটা সমান সমান, দেখো ট্যাবের নিচে এটা সমান সমান দেওয়া আছে, আমি এটাতে টাচ করলাম, সমান সমান কত রাখবো? 5, 5 দিলাম। কিন্তু বাক্য শেষ করব স্টেটমেন্ট, তাহলে সেমিক্লোন দিব, তাহলে এ সমান সমান 5, এই কাজটা আমার কমপ্লিট হয়ে গেল। এটা এবার আমার টার্গেট হলো 2কে রাখবো বি এর মধ্যে। আমরা আবার চলে আসি, বি সমান সমান 2, সেমিক্লোন দিয়ে শেষ করে দিলাম। তাহলে পাত্রের মধ্যে এ আর বি, পাত্রের মধ্যে 5 আর 2 চলে আসলো। এখন আমাদের টার্গেট হলো আমরা যোগ করব, সরি, আমাদের কিন্তু সি পাত্রটা কিন্তু নেওয়া হয়নি, সবাই সবাই খেয়াল করছি। আমরা পাত্র তৈরি করলাম, এ বি নিলাম, আর রেজাল্ট তৈরি করার জন্য সি পাত্র তৈরি করা দরকার। তাহলে এ বি এর পরে আমরা একটা সি, একটা পাত্র তৈরি করে নিই, ইন্ট সি। একইভাবে ইন্ট এ বি সি হলো, আর এ ইকুয়াল টু 5, বি ইকুয়াল টু 2, এর অর্থ হলো এর মধ্যে এ পাত্রের মধ্যে এখন 5 আছে, বি পাত্রের মধ্যে এখন 2 আছে। এখন আমি যোগ করব, যোগ করে যদি উত্তরটা আমি সি এর মধ্যে রাখবো, তাহলে সি সমান সমান দিব এ প্লাস বি, লাইনটা যদি শেষ করবো সেমিক্লোন দিয়ে দিলাম, তাহলে যোগ হয়ে গেল। আচ্ছা, এখন কেউ কি বলতে পারবো আমি যখন কোডটা রান করি আমাকে কি দেখাবে? এনিওয়ান? 5 এবং 7কে যোগ করে দেখাবে ভাইয়া, 7, আচ্ছা 5 এবং 2কে। আ- আচ্ছা, আর কারো কোনো ওপিনিয়ন? আর এক দুজন বলতে পারো। আমরা কি কানেক্টেড আছি সবাই, না সময়টা সবার নষ্ট হয়ে যাচ্ছে? জি, জি ভাই কানেক্টেড। আচ্ছা, কি হতে পারে একটু বলো দেখি, আমি যখন রান করি কোডটাকে কি দেখা যেতে পারে স্ক্রিনে? একটা এস্টিমেশন। 7, আচ্ছা 7। 7। আচ্ছা, আনাস আর আব্দুল্লাহ দুজনই ভোট দিল যে 7 দেখাবে। ওয়েট, তাহলে আমরা রানে টাচ করে দেখি কি দেখায়। কিছু দেখালো, দেখো তো কিছু দেখাচ্ছে এখানে, এই যে এই জায়গাটাতে ব্লাঙ্ক, টোটালি ব্লাঙ্ক হবে। কারণ হলো দেখো আমরা আমরা কিন্তু শিখছি যে প্রিন্ট এফ এর মধ্যে যখন কিছু কোনো কিছু লেখা হয় তখন কিন্তু সেটা দেখা যায়। আমার এই কোডের মধ্যে কোনো প্রিন্ট এফ আছে দেখো তো। হ্যালো, আমার এই কোডের মধ্যে কোনো প্রিন্ট এফ নাই, এই জন্য দেখাচ্ছে না। যদি আমরা এখন আমাদের 10 মিনিটের লিমিট আছে আর, তাহলে প্রিন্ট এফ লিখি। একটু খেয়াল করো কেন কোডিং সির কথা বললাম। আমি যদি প্রিন্ট এফ লেখা শুরু করি, পি আর লেখার সাথে দেখো সাজেশন দেওয়া শুরু করছে আমাকে, এই দেখো প্রিন্ট এফ। ডাবল কোড এগুলো আমার লেখার প্রয়োজন হবে না, টাচ করলাম দেখো প্রিন্ট এফ, এটা লেখা হয়ে গেল। এবার এর মধ্যে আমি লিখবো রেজাল্ট, আর এস ইউ এল টি, রেজাল্ট ক্লোন। এখন যেহেতু আমি একটা পূর্ণ সংখ্যাকে দেখাবো, কোডের সিস্টেমটা হলো একটা পূর্ণ সংখ্যাকে দেখাতে গেলে পার্সেন্ট ইউজ করতে হয়। তাই পার্সেন্ট একটা নিয়ে আসছি, পার্সেন্ট ডি, এটা ইউজ করতে হয়। আর এই উত্তরটা আসলে কোথা থেকে আসবে? আমরা কি এ কে দেখাবো না বি কে দেখাবো? আমাদের টার্গেট তো রেজাল্ট সি এর মধ্যে আছে, সি কে দেখাবো, কমা সি। এখন যদি আমি কোডটাকে রান করি, রেজাল্ট আর ওই যে 5 আর 2 যোগে যে 7 আছে সেটা আমাকে দেখাবে। একটু খেয়াল করো সবাই, দেখতে পাচ্ছ এবার? কারণ প্রিন্টএফটা হলো কোনো কিছু দেখানোর জন্য, প্রিন্টএফটা ছাড়া কোনো কিছু আমাকে এখানে দেখাবে না। আমি যদি রেজাল্টের জায়গায় যদি আমার নামটা লিখতাম তাই দেখাতো, আমি যা লিখবো তাই। এটা শো অফ মনে করতে পারো, যা দেখাতে চাবো তাই দেখাবে আমাকে। আলাম, দেখো মাহমুদ 7, যেটা মিনিংফুল হয় না, দ্যাটস ওয়াই আমরা লিখবো এখানে রেজাল্ট হলো 7। যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিনশট নিয়ে রাখতে পারো কোডটা, পরে নিজে প্র্যাকটিস করলে। এই যে এখন চাইলে স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারো প্রয়োজন মতো। আচ্ছা, এতটুকু পর্যন্ত কি কারো বুঝতে কোনো সমস্যা আছে? আমি আরেকটু ওভারভিউ দিয়ে দিই তোমাদেরকে।
এ আর বি পাত্র তুললাম এই দুই লাইন দিয়ে, সি একটা পাত্র করলাম এটা লাইন দিয়ে। এবার দেখো আমার তৈরি করা পাত্র এ আছে, বি আছে, সি আছে। বি এ, তো এর মধ্যে 5 রাখলাম, বির 2 রাখলাম, লাইনটা। এবার যোগ হলো, যোগ হওয়া মানে এটা আর এই মিলাই হলো 7। এই 7 ধরে বের করলাম এটা, সির মধ্যে এখন 7। 7কে যেহেতু আমি দেখাবো, এই দেখাবোটা হলো আমার পার্সেন্ট ডি দিলে পূর্ণ সংখ্যা দেখাবে, যে ইন্ট পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা দেখানোর কোড হলো এটা। ইন্ট হয় তাতে এই হলো পার্সেন্ট ডি। আমরা সবাই কি ক্লিয়ার? একটু অ্যান্সার দিতে পারো, হ্যাঁ? আমাদের সেশন প্রায় শেষের দিকে, তো আজকের জন্য আর রিসোর্স গুলো ঘাটাঘাটি করবো, রিসোর্স এটা আবার দেখাই আসবো। আর 7 মিনিট বাকি আছে আমাদের হাতে। কার কোনো প্রশ্ন, বুঝতে কোনো সমস্যা আছে এই জায়গাটাতে, না ভাইয়া। যে কোডটা কিভাবে করলাম? আচ্ছা, না, মাশাআল্লাহ। আচ্ছা, এবার তাহলে আমরা রিসোর্সের কাছে আবার একটু চলে যাই, যেহেতু সময় আমাদের হাতে কম। তো আমরা কোথা থেকে শিখতে পারি? আমরা তোমাকে 1 গ্লাস পানি খাওয়াই ছেড়ে দিব না। আমার টার্গেটটা হলো তোমাকে কল চিনিয়ে দিব, তোমার যখন পানির মন চাবে তুমি কল চিপে পানি নিয়ে চলে আসবে। এবার দেখো, জি বোর্ড নিয়ে আমরা পরে আলোচনা করব, কেন করে করবে এটা। আর দেখো, তুমি যদি বাংলায় সি প্রোগ্রামে দেখতে চাও, তামিম সুবিন্দর একটা সাইট আছে, এটা এটা চেক করতে পারো। যে প্রথম প্রথম থেকে আস্তে আস্তে দেখলে কোথায় বুঝতে প্রবলেম হয়, আমরা পরে আলোচনা করলাম। আপাতত প্রিন্ট এফ, এই যে ছোট একটা যোগের কোড করা, যোগের জায়গায় বিয়োগ করা, যোগ বিয়োগ গুণ ভাগ, এই কোড গুলা করা, আরো নামটাম চেঞ্জ করা, আরো অনেক কিছু লেখা, এটা আমরা টেস্ট করতে পারি। তারপর যাকে এটা আছে বাংলায়, বাংলা এটা ভালো সাইট, খারাপ না। ইংলিশে আরো অনেক সাইট আছে, আপাতত বাংলা ফোকাস করে রাখছি। যদি কারো ইংলিশ সাইটের প্রয়োজন হয়, সে নক করলে আমি তাকে প্রাইভেট ভাবে দিয়ে দিব, ইনশাল্লাহ, সমস্যা নাই। এই সাইটগুলো আমরা চেক আউট করতে পারি এই জন্য। এবার আমি যদি কোডের স্যাম্পল দেখতে চাই, কোডের স্যাম্পল এই সাইটের মধ্যে আছে, আমি একটু দেখে আসি। আমরা কোড আপাতত কপি করব না, হ্যাঁ, দুই একটা নিতে পারি, কিন্তু সব ফেলে লজিক লেভেলটা এটা নষ্ট হয়ে যাবে। সিনটেক্স শেখা সহজ, মানে কোডের মূল মূল বিষয়গুলো শেখা সহজ, কিন্তু একটা লজিক, আমি যে প্রোগ্রাম তৈরি করব নিজের মন মতো, এটা তৈরি করাটা একটু কঠিন। কিন্তু এটা যদি মেহনত করলে সহজ হয়ে যাবে। যদি তুমি বেশি বেশি কোড দেখো, লজিক যদি দেখে ফেলো সবকিছু, তাহলে তোমার ব্রেনটা এমন ভাবে কাজ করবে, তুমি অলওয়েজ যেই কোড দেখছো ওই কোডের মধ্যে তোমার কোড হবে সবসময়। এখানে অনেক স্যাম্পল আছে, জাস্ট ধারণা যদি দুই একটা দেখতে পারো যে কোড কেমন হয় না হয়। এখানে বেশ কিছু স্যাম্পল আছে, কয়েকটা রান করেও দেখলে যে এরকমটা কাজ হয় কিনা। এবার নিচে আমি এসি কথা বলি, এসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যেটা পড়ে আইসিটি, 3টা বইয়ের সব এখানে দেওয়া আছে। এখান থেকে যদি কেউ চাও, জুনিয়র হোক বা তোমার এইচএসসি লেভেলে যে আসো, 6 থেকে 10 এর মধ্যে যে আছে, সেও দেখতে পারো চাইলে। যেহেতু বাংলায় পুরোটা বইটা দেওয়া আছে, ভবিষ্যতে তোমাদের প্রয়োজন হবে, এখান থেকে দেখে আস্তে আস্তে কোডগুলো দেখতে পারো, যে ভাইয়া যেটা দেখলো আসলে কি এরকম। এরকম যার কিছু স্যাম্পল কোড থাকে, ওটাও প্র্যাকটিস করলে ক্লিয়ার করতে পারলাম বিষয়গুলো। আচ্ছা, আর আমাদের তো প্রায় 4 মিনিটের মতো বাকি আছে। কারোর কোনো কথা আছে? আমরা আজকেরটা এখানে সেশনটা শেষ করতে যাচ্ছিলাম। মোটামুটি একটা ধরিয়ে দিলাম যেন তোমরা একটু স্টাডি করো। এবার সেলফ স্টাডি বিষয় চলে আসলো, যে তামিম সাহেব, সুবিন, এখন যে যত স্পিডে আগাতে পারে সেটা তার বেনিফিট। মানে এমনটা না যে ভাইয়া একটু দেখালো তার মানে এতটুকুই শেষ, আর কিছু নাই, এরকমটা না। আমি ধরিয়ে দিলাম তোমাকে যে কোড এভাবে করতে হয়, অ্যাপটা দিয়ে কাজ করাতে হয়, স্যাম্পল কোড এখানে পাওয়া যায়, একটা শেখার গাইডলাইন এখানে আছে। এবার তোমরা তোর মতো স্পিড আগাতে থাকো, নিজে নিজে কোড করো, কিছু প্রবলেম সলভ করো, আমাদেরকে গ্রুপে দাও। এরপর যখন আমার নেক্সট যে সেশনটা হবে, তখন আমরা তোমরা যে লেভেল পর্যন্ত গেছো ওই লেভেলের পর থেকে আমরা একটা আলোচনা করবো, বা ওই লেভেলে যদি কোনো প্রবলেম থাকে সেটা আলোচনা করলাম আমরা। মানে তোমাদের ডিমান্ড ওয়াইজ আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সার্ভিস দেওয়ার জন্য। আর যদি এটা কোর্স হবে না, আবার আমরা বসবো, হতে পারে 1 সপ্তাহ পরে, হতে পারে 10-15 দিন পরে, হতে পারে। বাট সবাইকে ব্যক্তিগতভাবে ইফোর্ট দিতে হবে, সেলফ লার্নিং অ্যাটিটিউডটা নিয়ে আসতে হবে। কোনো একটা প্রবলেম বলবে এটা কিভাবে করতে হয়, গুগলে সার্চ দাও, নর্মালি অন্য ক্ষেত্রে যেরকম সার্চ দাও, সিমিলার বইতে এখানে সার্চ দিবা। ঠিক আছে ভাই? আর কারো কোনো কোনো কোশ্চেন আছে আমাদের এইগুলো সংক্রান্ত, অথবা যতটুকু কোড দেখলাম এর মধ্যে কোনো প্রশ্ন? আর 3 মিনিট সময় আমাদের হাতে আছে, বলতে পারো। কারো কি কোনো কনফিউশন আছে এখনো, যে আমি বুঝতে পারি নাই একটুও? এরকম থাকলে কেউ বলতে পারো যে ভাই আপনি কি বলছেন, আমি কিছুই বুঝতে পারি নাই। এরকম কেউ আসো, সে বলতে পারো একটু।
যে ভাইয়া কিছুই বোঝা যায়নি। আচ্ছা ভাইয়া, একটা প্রশ্ন ছিল যে আমি হুম, প্রথমে যখন ফর্মটা ফিল আপ করি তখন ছিল হলো পাইথনেরও একটা হলো অপশন ছিল। তো আমি পাইথন হুম। হলো পড়ছিলাম কিছু দূর। তো আমি কি এখন পাইথন করতে পারি, প্র্যাকটিস করতে পারি? হ্যাঁ, পাইথন তুমি আলাদাভাবে করতে পারো। যে সি চাও আমাদের এখানে করতে পারো। আমরা লজিক লেভেল ডেভেলপ করার চেষ্টা করবো তো। তুমি চাও যে প্যারালালি মানে নিজে নিজে যদি পাইথন টেস্ট করতে চাও, কোনো সমস্যা নেই। যদি তোমার লিঙ্ক প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারো। বা যদি তোমার কাছে অলরেডি মানে রিসোর্স থাকে সেটা তুমি ইউটিলাইজ করতে পারো, কোনো সমস্যা নাই। বাট একটা ফোকাস করে সবচেয়ে সুবিধা কি, তুমি যদি সিটা মানে কমপ্লিট করে ফেলো, পাইথনটা ইজিয়ার একটা হিসেবে। কিন্তু সিটা তোমার হলো যারা মানে এইচএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তাদের জন্য হেল্পফুল হয়। আর সিটা বুঝতে পারলে যে কোনো প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজে সহজে ধরা যায়। পাইথন বলো, আমরা যেমন আমি নিজে কাজ করছি সিতে, আমার কাজ করা সি, সি প্লাস প্লাস, জাভাতে, সি শার্পে, এদিকে পাইথনে টুকটাক কাজ করা আছে। আর ওয়েবের ক্ষেত্রে জাভা স্ক্রিপ্টে, পিএইচপিতে বেশ এই কটা ল্যাঙ্গুয়েজে কম বেশি করা আছে। এটা বুঝতে সুবিধা হয়েছে এই কারণে, কারণ আমার এদিকে বেস আলাদার মধ্যে কমপ্লিট করা ছিল। এই জন্য একটাতে একটু ভালো মাস্টার হয়ে যাও, পরেরগুলোতে দেখবে খুব সহজে তুমি মানে যে কারো হেল্প ছাড়াই হালকা কিছু রিসোর্স করে তুমি আগাতে পারবা। এখন এটা তোমার উপরে, তুমি চাও দুইটা একসাথে তুমি টানবা, ওইদিকে পাইথন টেস্ট করতে থাকবা, পারলে এখানে সি করবা। এটা তোমার উপরে, কোনো সমস্যা নেই আমাদের সাইড থেকে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, ওয়েলকাম ভাইয়া। তাহলে এমন কেউ নেই যে কিছু বুঝতে পারো নাই? আর যদি প্রবলেম হয়, ওই দেখো আমাদের একটা কোশ্চেনের জন্য একটা ফর্ম দেওয়া আছে, কিন্তু এটা অলওয়েজ ওপেন থাকবে। যদি এখানে প্রশ্ন করতে না পারি, ওখানে প্রশ্ন করতে পারো যে ভাই এটা বুঝতে পারি না, ভাই কিছুই বুঝতে পারি না আপনার কথা, আপনি কিভাবে কথা বলেন, আপনি ক্লিয়ার করতে পারেন না, এটা বলতে পারো, কোনো সমস্যা নাই। টোটালি ওপেন। ওখানে তুমি এরকম একটা কথা লিখলে আমি মানে গ্রুপ থেকে ব্যান করে দিবো, এটা না আসলে। কোনো সমস্যা নেই। আলোচনা যেমন হবে, সমালোচনা হতে পারে, অস্বাভাবিক কিছু না। ঠিক আছে ভাই, তাহলে কি আমরা এখানে শেষ করতে পারি আজকের মতো? জি। এবার এই লিঙ্কটা দিয়ে দিব এখানে। এইবার যার যত কিউরিসিটি আছে ঘাটাঘাটি শুরু করে দিবা। যে যত ইফোর্ট দিতে পারবে সে তত এগিয়ে যাবা। আর ভাইয়ের জন্য ওয়েট করা যাবে না। হুম। লিঙ্ক দিয়ে দিলে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, লিঙ্কটা আমি দিয়ে দিব। জাস্ট সেশনটা শেষ হওয়ার পর লিঙ্কটা আমি গ্রুপে দিয়ে দিব। তাহলে সুবিধা হবে সবার জন্য। আচ্ছা, ঠিক আছে ভাই, সবাই ভালো থাকবে, হ্যাঁ। আর দোয়া করবা যেন সবকিছু সহজ হয় সবার জন্য, হ্যাঁ। নেক্সট ক্লাস আবার তাড়াতাড়ি আচ্ছা, দেখি ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো, হ্যাঁ। আসসালামু আলাইকুম।